পুরাটা দিতে হবে, এই ত্রিভুজটা পুরা লিখতে হবে। এই হচ্ছে 10 মার্কে। আর যদি ধরেন আমি শুধু 5 বা 7 বা ধরেন 10ও দিতে পারি, যে এক্সপ্লেইন অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বা অ্যাকাউন্টিং গ্যাপ, এক্সপ্লেইন অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বা অ্যাকাউন্টিং গ্যাপ, এই যে প্রিন্সিপাল বা গ্যাপ হলেই এই উপরের থার্ড লেভেলটা বলতে হবে। থার্ড লেভেলটা কি? অ্যাজাম্পশন, প্রিন্সিপাল, কনস্ট্যান্ট সবগুলোই কিন্তু 12টা না লিখলেও 8-10টা লিখতে হবে। এরপরে আবার ছোট একটা কোশ্চেন হতে পারে, এক্সপ্লেইন দ্য কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, অনলি সেকেন্ড লেভেলের লেফট সাইড। দেন অ্যানাদার কোশ্চেন মে কাম, explain the essential element of accounting বা বেসিক অ্যাকাউন্টিং, এসেনশিয়াল এলিমেন্ট, প্রয়োজনীয় উপাদান, অথবা explain accounting equation, এইখান থেকে হতে পারে। ফার্স্ট লেভেলের কোশ্চেন, explain the objectives of accounting information, এই কয়েকটা কোশ্চেন এই একটা গ্যাপ থেকে, একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থেকে হতে পারে। আর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কি এটা তো বলেছি, এগুলো। এরপরে ছিল আপনার হু আর দ্য ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, হু আর দ্য ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, 3 টাইপস অফ ইউজার, এটা বলেছে, এগুলো আর বলবো না। এই যে এটাও কিন্তু অবজেক্টিভস গুলোই ছিল। এরপরে হোয়াট ইজ অ্যাকাউন্টিং বা হাউ অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম, বা হোয়াট ইজ অ্যাকাউন্টিং, ডিফাইন অ্যাকাউন্টিং, বা রাইট সাম ফিচার অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর কিছু বৈশিষ্ট্য, ফিচার যদি না থাকে ক্যারেক্টারিস্টিক্স, এক্সপ্লেইন সাম ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং, তাহলে সেই একই কথা যে এটা কি কি করে এই ধরনের। বা হাউ অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম, অ্যাকাউন্টিং কিভাবে একটা ইনফরমেশন সিস্টেম, যেহেতু এটা অ্যাজ অ্যাকাউন্টিং ডাজ অল দিস, সো ইট ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। জাস্ট every question you must have followed 3 part, one is introductory, another body, লাস্ট কনক্লুশন। এখন বলবেন যে 1 মার্কের কোশ্চেন আমি 3টা ভাগ কিভাবে করব? 1 মার্কের কোশ্চেন হলেও ইউ মাস্ট ফলো 3 পার্ট। ওয়ান ইজ ইন্ট্রোডাক্টরি, দ্যাট মিন্স ইজ হাউ অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। ফর এক্সাম্পল সে ইট ইজ 1 মার্ক। 1 মার্কের জন্য আপনাকে কতটুকু লিখতে হবে? অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম বিকজ it provide information, it measure, process, communicates financial information to the user to take their best financial decision. তাহলে আমি কি বললাম যে অ্যাকাউন্টিং একটা ইনফরমেশন সিস্টেম, কারণ ইহা তথ্য সরবরাহ করে, পরিমাপ করে, প্রসেস করে, যোগাযোগ করে আমাদের আর্থিক কিগুলো, তথ্যগুলো, এবং আমাদের বেস্ট ডিসিশন মেকিং এ সাহায্য করে। তাহলে এই হচ্ছে বডি। কনক্লুশন কি? So we can say accounting is an information system. By in that case, by in this situation, এরকম করে বা সাম আপ যাই বলেন, এটা কনক্লুশন টানতে হবে। তাহলে 1 মার্কের হলেও your question must fulfill 3 part, তখন আপনি get the best mark. এরপরে যে অ্যাকাউন্টিং ইকুয়েশন, ইকুয়েশনও কিন্তু বলেছি যে এক্সপ্লেন অ্যাকাউন্টিং ইকুয়েশন উইথ এক্সাম্পল। ইকুয়েশন কি? দ্য স্টেটমেন্ট হুইচ শোস অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি ইজ কল্ড অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাসেট কি, লায়াবিলিটিস কি, ওনার্স ইকুইটি কি, আই হ্যাভ টোল্ড ইউ। তাহলে অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি। তাহলে অ্যাসেটটা কি? অ্যাসেট হচ্ছে, এখানে আবার ক্লিয়ার করে বলেছি, অ্যাসেট কি? ইট ওনস বাই দ্য অর্গানাইজেশন। এই কোশ্চেনটা কি পড়িয়েছি আমি? পড়াইলা ডিটেইলসে যাব না? হ্যাঁ ম্যাডাম পড়াইছেন ম্যাডাম। আচ্ছা, তাহলে অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি, এখানে মনে রাখা যায় না কোন বেসে কার কি বলি। এরপরে ইকুইটি কি? কিন্তু ওনার্স ইকুইটি, ইকুইটি 1 রিটেন আর্নিং প্রফিটের যে অংশ ফার্দার এক্সপানশনের জন্য রেখে দেয়। এবার টাইপস অফ অ্যাকাউন্ট, টাইপস অফ অ্যাকাউন্টের যে কোশ্চেন কি কি হতে পারে? এক্সপ্লেইন দ্য টাইপস অফ অ্যাকাউন্ট, হোয়াট ইজ, নরমালি তো বুঝিনি, হোয়াট ইজ হচ্ছে একদম ইনিশিয়াল কোশ্চেন। এক্সপ্লেইন, ডেসক্রাইব বা একটা লাইন দিয়ে সেটাকে এক্সপ্লেইন করতে বলা, এগুলো হচ্ছে একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন। যেমন ধরেন বললাম যে হাউ ক্যান ইউ ডিটারমাইন ডেবিট এন্ড ক্রেডিট, এই কোশ্চেনটাই কিন্তু জাস্ট ওই কোশ্চেনটা, তখন ধরেন কোশ্চেনটার নেচার দেখলে সবাই একটু খুশি হয়। আর যদি হোয়াট ইজ অ্যাকাউন্টস বা এক্সপ্লেইন দ্য টাইপস অফ অ্যাকাউন্টস, এগুলো হচ্ছে বোঝে নিতে একদম সেই প্রিলিমিনারি স্টেজের কোশ্চেন। কিন্তু হাউ ক্যান ইউ ডিটারমাইন ডেবিট এন্ড ক্রেডিট বা দেয়ার আর এই যে পার্সোনাল প্রপার্টি এন্ড নমিনাল অ্যাকাউন্ট, ক্যান ইউ এক্সপ্লেইন উইথ এক্সাম্পল, ওই একটা লাইন দিয়ে এক্সপ্লেইন করতে বলাটা, এটা হচ্ছে কোশ্চেনের স্ট্যান্ডার্ডকে মেইনটেইন করে।
তাহলে পার্সোনাল, প্রপার্টি, নমিনাল এগুলো একবার বলেছি। পার্সোনালের ডিটারমাইন কিভাবে করবেন বা গোল্ডেন রুলস কিভাবে নির্ণয় করবেন। পার্সোনাল অ্যাকাউন্ট রিসিভার অফ বেনিফিট ডেবিট, গিভার ক্রেডিট, প্রপার্টির কামস ইন ডেবিট, গোস আউট ক্রেডিট, নমিনালে অল এক্সপেন্স ডেবিট, ইনকাম ক্রেডিট। এরপরে আরেকটু বলেছি যে আরেকটু নাম্বার ক্যারি করার জন্য আপনি আবার আলাদা করে দিতে পারেন ডেবিট ক্রেডিট, ডেবিটে অ্যাসেট ডেবিট, লায়াবিলিটিস ক্রেডিট, তারপরে ওনার সিকিউরিটি বা ক্যাপিটাল অলওয়েজ ক্রেডিট, ক্যাপিটালের অপোজিট হচ্ছে আপনার ড্রয়িং, ড্রয়িং অলওয়েজ ডেবিট, জাস্ট অপোজিট দিয়ে মনে রাখতে হবে। প্রফিট বা ইনকাম অলওয়েজ ক্রেডিট, এক্সপেন্স, এক্সপেন্স অলওয়েজ ডেবিট, সেলস অলওয়েজ ক্রেডিট, পারচেজ অলওয়েজ ডেবিট। দ্যাট মিন্স এই কয়েকটা আপনি মনে রাখলে এখানে ফুল মার্ক ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এরপরে অ্যাকাউন্টিং সাইকেল, সাইকেল কি স্টার্ট করেছিলাম না আজকে নতুন? আজকে নতুন ম্যাডাম। আচ্ছা, তাহলে অ্যাকাউন্টিং সাইকেল কি? সাইকেল হচ্ছে একটা চক্র। The order or sequence in which accounting procedure are performed is known as accounting cycle. That means accounting must have follow some sequence. This sequence is called accounting cycle. যে স্টেপ বাই স্টেপে অ্যাকাউন্টিং কে তার কাজ করতে হয় সেটাকেই বলা অ্যাকাউন্টিং সাইকেল। কখনোই নেভার মেমোরাইজ, বিকজ জাস্ট ট্রাই টু রাইট ইন ইউর ওন সেন্টেন্স যে the system, the rules, the procedure, the sequence, the order which must followed by the accounting is called accounting cycle. যে অর্ডারে অ্যাকাউন্টিং টা রেকর্ড করে তাকেই বলা হয় অ্যাকাউন্টিং সাইকেল। সাইকেলের ফার্স্ট স্টেপ রেকর্ডিং। আমি একবার স্টেপ বাই স্টেপ বলে দিই। রেকর্ডিং, where we will record in journal. Journal is called the mother of accounting. Every information we can get from journal. তাহলে জার্নালের সমস্ত ইনফরমেশন থাকে। জার্নালের অ্যাডভান্টেজ কি? অ্যাজ ম্যাম, হ্যাঁ বলেন। অ্যাকাউন্টিংটা সাইকেল মেইন জিনিসটা কি ম্যাডাম? বুঝলাম না আসলে। চক্র। অ্যাকাউন্টিং এটার কাজ কি ম্যাডাম? মানে এটা কি করে? কাজ হচ্ছে আপনার কোন স্টেপের পরে কোন স্টেপ। এখন আপনি কি একবারে ধরেন ছাদে যাবেন, একবারে 4 নাম্বার সিঁড়িতে উঠবেন নাকি 1 নাম্বার সিঁড়িতে উঠে তারপরে 2 তারপরে 3 এ উঠবেন? এক নাম্বার। এই যে প্রথম কোন স্টেপের কাজ আমি শুরু করব, তাহলে আমার 1 নাম্বার সিঁড়িতে পা দিতে হবে, তারপরে তো 2। আমি যদি 1 2 3 না দিয়ে একবারে কিন্তু 4 নাম্বার সিঁড়িতে লাফ দিয়ে উঠতে পারবো না, হয়তো 1 2 জন পারবে। সেই কারণে আমার যে স্টেপ বা প্রসিডিউর ফলো করা হয় অ্যাকাউন্টিং এ সেটাকে বলা সাইকেল। ক্লিয়ার? যদি বুঝেন তাহলে কিন্তু আপনাদের আবার বারবার বলছি যে মুখস্থ করেন না। এই সাবজেক্টটা অনেক ভাস্ট নলেজ দরকার। এখানে মুখস্থ করলে যদিও ধরেন আপনাদের সাইড চিন্তা করে গতানুগতিক কিছু কোশ্চেন করা হয়, কিন্তু আসলে তা না। এটার সমস্ত এখানে একেবারে হোল কমার্স কে কভার করা হয়েছে। বিজনেস, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, অ্যাকাউন্টিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, মানে একেবারে কম্বিনেশন করা আছে। এই কারণে এখানে আসলে মুখস্থ না করে বেসিক দিয়ে লিখতে পারলে খুব সুন্দর হতো। তাহলে সাইকেল হচ্ছে যে অর্ডার বা সিকোয়েন্সে অ্যাকাউন্টিং মাস্ট ফলোড ইজ কল্ড অ্যাকাউন্টিং সাইকেল। ফার্স্ট হচ্ছে রেকর্ড। রেকর্ড মানে যে কোনো কিছু when any business transaction is occurring, যখন কোনো ঘটনা ঘটছে সাথে সাথে we are recording in journal. Whole information is record here. সমস্ত ইনফরমেশন, যেমন ধরেন আপনার নাম, আমি যে যেহেতু ফাইমকে চিনি, ফাইমকেই বললাম যে ফাইমের ধরেন নাম, রোল নাম্বার, বাবার নাম, অ্যাড্রেস, এভরিথিং রেকর্ড করা হচ্ছে কোথায়? জার্নালে। এরপরে আমি ক্লাসিফাই করব কোথায়? লেজারে। এখন সে ক্লাসিফাই কিভাবে করব? আগে মেল ফিমেল, এরপরে তার স্টুডেন্টের পারফরম্যান্স, যে গুড অর গুড, বেটার, বেস্ট, 3 ভাগে ভাগ করতে হবে। এটা হচ্ছে ক্লাসিফিকেশন, কিন্তু লেজার ক্লাসিফিকেশন। তাহলে এখন জার্নালের অ্যাডভান্টেজটা কি? জার্নালের অ্যাডভান্টেজ হচ্ছে এভরি ইনফরমেশন উই ক্যান কালেক্ট ফ্রম জার্নাল। একটা সুবিধাই বলি। অসুবিধাটা কি? আপনি তো অল্প অল্প করে পড়েন যাতে মনে রাখতে পারেন। অসুবিধা কি? as every information বা vast knowledge, vast information এখানে থাকে, সিলেক্টেড ইনফরমেশন আইডেন্টিফাই করা খুব টাফ। এটা অনেক সময় কনজিউমিং, টাইম কনজিউমিং। এটা রেকর্ড মেইনটেইন, অনেক রেকর্ড মেইনটেইন করতে হয়, যেটা হ্যাজার্ডাস, ঝামেলাপূর্ণ, কস্ট বেশি লাগে, এত কিছু রেকর্ড করতে কষ্ট লাগে, ভলিউম মোটা হয়ে যায়। এই কারণে তাহলে অ্যাডভান্টেজ যা থাকবে তার আবার ডিসঅ্যাডভান্টেজ একটা হলেও শো করতে হবে। তাহলে রেকর্ড আমরা কি করলাম যে আপনারা এখানে দেখেন পার্টিসিপেন্ট কতজন আছেন। পার্টিসিপেন্ট দেখেন এখানে আছেন 38 আমার এখানে দেখাচ্ছে। তাহলে 38 স্টুডেন্টের নাম, রোল নাম্বার, অ্যাড্রেস, ফোন নাম্বার, এটা আমি কোথায় লিখলাম? জার্নালে। এখন আমি ক্লাসিফাই করব কোথায়? লেজারে। লেজারকে ক্লাসিফাই করব অন দা বেসিস অফ আইদার মেল ফিমেল অর
রোল নাম্বার 1 to 10, 10 to 11 to 20, এই যে আলাদা আলাদা ভাগ করলাম, অথবা তাদের অ্যাকর্ডিং টু দেয়ার জিপিএ, অথবা অ্যাকর্ডিং টু দেয়ার ডিস্ট্রিক্ট, অ্যাকর্ডিং টু দেয়ার ধরেন লোকাল পজিশন, কে কোন জায়গায় আছে, যে কোনো অ্যাঙ্গেলে ভাগ করা যেতে পারে। এই যে ক্লাসিফাই করলাম, এটা করব কোথায়? লেজার। এখন তাহলে লেজারের সুবিধাটা কি? লেজারের একটু লেস ইনফরমেশন থাকবে কার থেকে? জার্নালে থেকে, বাট ইট ইজ মোর মডিফাইড, আর একটু মডিফাই করা হয়েছে, ইজিলি খুঁজে পাওয়া যাবে। তাহলে অ্যাডভান্টেজ হচ্ছে একটু লেস ইনফরমেশন আছে, যে কারণে টাইম কম হচ্ছে, একটু খরচ কম হচ্ছে, ভলিউম কম হচ্ছে। আর আরো আমার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে মডিফাইড আকারে আছে। ডিসঅ্যাডভান্টেজটা কি? এই যে ফ্রম জার্নাল টু লেজার ক্লাসিফিকেশনের তো টাইম দরকার, এটাও তো আরেকটা খরচ দরকার। তাহলে এগুলোর সুবিধা অসুবিধা দুইটা সাইডে বলতে হবে একটু করে। এরপর আমি ছক দিয়ে দিছি, ছকটা আরেকটু দিলে আরেকটু ভালো হবে, ফুল নাম্বার পাবেন। এরপরে সামারি, তাহলে সামারি করব কোথায়? ট্রায়াল ব্যালেন্সে। আচ্ছা, বাংলা এগুলো আমি আর বললাম না, কিন্তু জার্নালের বাংলা হচ্ছে জাবেদা, লেজারের বাংলা হচ্ছে খতিয়ান, আর ট্রায়াল ব্যালেন্সের বাংলা হচ্ছে রেওয়ামিল। তাহলে ট্রায়াল ব্যালেন্স কি এখন সামারি করব, রেকর্ড করেছি, ক্লাসিফাই করেছি, এখন সামারি করব। সামারি করব কি? ক্লাসিফাই করেছি, ধরেন মেল ফিমেল, মেল পেলাম ধরেন 10, ফিমেল পেলাম 5। আবার হতে পারে সিজিপি এর ভিত্তিতে, অন দ্য বেসিস অফ সিজিপি, সিজিপি 3 মোর দেন 3.5 ধরেন 10 স্টুডেন্ট, মোর দেন 3 12 স্টুডেন্ট, মোর দেন 2.75 ধরেন 30 স্টুডেন্ট। এই যে অ্যাকর্ডিং টু ক্লাসিফিকেশন, কিসের বেসিস? অন দ্য বেসিস অফ আইদার ডিফারেন্ট আছে আপনার বেসিসে হতে পারে। তো এটা যে ট্রায়াল ব্যালেন্স করলাম। এখন অ্যাকাউন্টিং এর ট্রায়াল ব্যালেন্সের আমার কি? ট্রায়াল ব্যালেন্স মানে অ্যাকাউন্টিং এর টু সাইড থাকে, ডেবিট সাইড, লেফট সাইড, রাইট সাইড। আমার অ্যাকাউন্টিং এ নরমালি when we will রেকর্ড সামথিং, আমরা যখন কিছু রেকর্ড করি তখন আমাদের ডেবিট সাইড এন্ড ক্রেডিট সাইড সমান হতে হয়। দ্যাট মিন্স আমরা মনে করবো যে আমাদের অঙ্কটা, আমি তো মানে কি বিজনেস, বড় বড় প্রত্যেক অর্গানাইজেশনকে দে হ্যাভ টু কি বলবো, কিপ আপ দেয়ার বিজনেস ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, কোটি কোটি টাকার হিসাব করতে হয়। এই সব কোটি কোটি টাকার হিসাবগুলোর ধরেন এক সাইড ডেবিট, এক সাইড ক্রেডিট বলে, দুইটা সাইড মিলতে হয়। তো এই ট্রায়াল ব্যালেন্সের কাজ হচ্ছে দুইটা সাইডকে মেলানো। তাহলে আমার অ্যাডভান্টেজটা কি? যে ফ্রম ডেবিট সাইড উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে আমার কত আছে, ক্রেডিট সাইডে আমরা দেখে বুঝতে পারি কি অবস্থা এই দুইটার। এখন আমার ডেবিট ক্রেডিট মিলে গেলে আমরা নরমালি জানি যে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কারেক্ট। এই হচ্ছে গেল সুবিধা। এখন ডিসঅ্যাডভান্টেজে কি বলবো? দো ডেবিট ইকুয়ালস টু ক্রেডিট, ডেবিট ক্রেডিট মিলে গেলেও দেয়ার আর সাম মিস্টেক, কিছু ভুল থাকতে পারে। দে আর নট ইজিলি ফাইন্ডেবল, ট্রেসেবল, আইডেন্টিফায়াবল। মানে এমন কিছু ভুল আছে যেগুলো ধরেন অঙ্কের দুই পাশ মিলছে, তারপরেও সেগুলো আমরা বুঝবো না যে অঙ্ক ভুল আছে ভিতরে। যেমন ধরেন আমি এই পাশে শূন্য, ডান পাশে একটা শূন্য বাদ দিছি, বাম পাশে একটা শূন্য বাদ দিছি, দুই পাশে 10 একটা শূন্য বাদ গেছে, হয়তো মিলে যেতে পারে। আবার কি হতে পারে? একটা টোটালি ট্রানজাকশন লেফট সাইড রাইট সাইডে লিখি নাই, তাহলে এটাও কিন্তু একই ইম্প্যাক্ট থাকলো, মিলে যেতে পারে। এই ধরনের এরর অফ অমিশন, কমিশন, তার ক্যালকুলেশন, এইসব ক্যালকুলেশনে কিছু ভুল থাকা সত্ত্বেও অঙ্ক মিলে যেতে পারে, বাট দিস মিস্টেক আর নট ইজিলি ফাইন্ডেবল, এই সবগুলো সহজে খুঁজে বের করা যায় না। এই গেল ট্রায়াল ব্যালেন্স। এরপরে প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আসলে এই চ্যাপ্টারটা, এই প্রিপেয়ারিং ফোর্থ স্টেপটা বিশাল বড়। যেমন এই যে সামনে ধরেন আবার যখন এই বছরের ধরেন 2021 আসবে, দেখবেন জুন মাসে বিশাল পেপার ভর্তি বড় বড় ব্যাংকের, বড় বড় অর্গানাইজেশনে দেখেন এক একটা পেজ মিলায় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে দেয়। তার মানে কি? আমরা বলে আসলাম না যে ব্যালেন্স শিট আমার কি দেখায়? ফাইন্যান্সিয়াল পজিশন, যে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ অ্যাসেট, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ লায়াবিলিটিস, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওনার্স ইকুইটি। এইগুলো দেখায় মানে কি বিজনেসের বা অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল অবস্থাটা কেমন, ইউ ক্যান ইজিলি সি। এখন আপনি বলবেন যে আমি তো বুঝি না, আপনি অ্যাসেট সাইড দেখলে আমি বুঝতে পারবো যে এই অ্যাসেট আছে, কোন সালের অ্যাসেট ছিল, অ্যাসেটটার মালিকানা কি এই অর্গানাইজেশন নাকি তার ধার করা অ্যাসেট। আবার ক্যাপিটাল, ওনার্স ইকুইটি দেখে আমি বুঝতে পারবো যে মালিকের টাকা কত, মালিকের ক্যাপিটাল আছে, ক্যাপিটাল কি বরোড ক্যাপিটাল অর ওন ক্যাপিটাল। মানে আমার নিজের, ধরেন আমার পকেটে এখন 500 টাকা আছে, 500 টাকা কি আমার নিজের টাকা নাকি আমি 200 টাকা ফ্রেন্ডের থেকে ধার নিয়েছি, এই কন্ডিশন দেখতে হবে। তাহলে এখন আমি যে
ধরেন গ্র্যাভিটি নিয়ে বলছি যে আই হ্যাভ 500 টাকা, আমার 500 টাকা আছে, কিন্তু 500 টাকা যদি 200 টাকায় ঋণ করা থাকে, তাহলে কি আমার অ্যাকচুয়াল আমার অবস্থাটা কেমন? আমার কিন্তু অ্যাকচুয়ালি 300 টাকা আছে। এই জন্যই ধরেন এই যে এক একটা পেজের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শো করতে কিন্তু প্রায় লাখ লাখ টাকা খরচ করতে হয় অর্গানাইজেশনকে। পেপারে দেওয়া কিন্তু এত সহজ না। ওইগুলো বলবেন যে ওই এক একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পেপারে দিতে তাদের লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। কিন্তু কেন? এই যে টু দা স্টেক হোল্ডারকে জানানোর জন্য, ইনফর্ম দা স্টেক হোল্ডার দিস ইজ মাই কন্ডিশন। এমনি কি কেউ বিনিয়োগ করবে? এই যে ধরেন শেয়ার মার্কেটে কেন এত শেয়ার বিক্রি হয়, কেউ শেয়ার আবার এখন কিনছে না, শেয়ারের এই অবস্থা সেই 12-13 সাল থেকে শুরু হয়েছে। কারণ ফাইন্যান্সিয়াল অবস্থা সাউন্ড না থাকলে, আবার অনেক সময় ফাইন্যান্সিয়াল সাউন্ড থাকলে উইলিংনেস টু পে, এটাও একটা যে আপনার ঋণ কত সাল থেকে নিয়েছেন সেগুলোকে আদৌ রিপেমেন্ট হচ্ছে কিনা, এইসব জিনিস মানে সোজা কথা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে, ফাইন্যান্সিয়াল পজিশন, ব্যালেন্স শিট দেখে আর ইনকাম স্টেটমেন্ট দেখে কি বোঝা যায়? ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স ইনকাম স্টেটমেন্ট থেকে। দ্যাট মিনস how they are performing means how they are getting their income, either they are facing loss or they are making their income করতে পারছে, প্রফিট আর্ন করতে পারছে নাকি লস হচ্ছে, এই জিনিসগুলো ধরেন। এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অনেকগুলো সেভারেল পার্ট। এক নাম্বার পার্ট আছে ধরেন কি গ্রস প্রফিট, ট্রেডিং অ্যাকাউন্ট করে, যেটা মার্চেন্ডাইজ কোম্পানিগুলো, মার্চেন্ডাইজ কোম্পানি ট্রেডিং অ্যাকাউন্ট করে কি জানে? গ্রস প্রফিট, মোট কত টাকা লাভ হলো। এরপরে কি করে? প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বা ইনকাম স্টেটমেন্ট, from where they know what is the amount of net income, net profit, নেট ইনকাম কত, নেট প্রফিট কত, এই ইনকাম স্টেটমেন্ট থেকে জানতে পারে। যারা অ্যাকাউন্ট সেকশনে জব করেন তারা আমার সেগুলো অনেক সহজে বুঝতে পারতেছেন। এরপরে আছে ধরেন ব্যালেন্স শিট তো বললাম। এরপরে একটা আছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, এই যে ধরেন ক্যাপিটাল, অর্গানাইজেশনের ক্যাপিটালের মধ্যে বরড ক্যাপিটাল হতে পারে, ওন ক্যাপিটাল হতে পারে। বরড ক্যাপিটাল আবার পার্সোনাল লোন নাকি অর্গানাইজেশনাল লোন কি গভর্নমেন্ট অর্গানাইজেশন না প্রাইভেট অর্গানাইজেশন, এই জিনিসগুলো ধরেন যে সুবিধা অসুবিধা অনেক কিছু আছে এগুলো। এরপর আরেকটা স্টেটমেন্ট আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এগুলো কিন্তু আমি ফোর্থ স্টেপে বলছি। ফোর্থ স্টেপে সেভারেল স্টেটমেন্ট ফলো করতে হয়। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি? দেন ক্যাশ ফ্লো মানে কি? প্রবাহিত হওয়া। That means how cash is coming and how cash is going from the organization. অর্গানাইজেশনে কিভাবে ক্যাশ আসছে, কিভাবে ক্যাশ চলে যাচ্ছে। That means change in their financial performance. তাদের ফাইন্যান্সিয়াল পারফরম্যান্সের সেন্সটা কেমন, তারা কি ক্যাশ আসছে, ক্যাশ কিভাবে যাচ্ছে এটা বোঝা যায়। এতটুকু পর্যন্ত। এরপরে দেখেন এখন ধরেন এর সুবিধা অসুবিধা তো বলে শেষ করা যাবে না, এক একটা স্টেটমেন্ট। এভরি স্টেটমেন্ট দেয়ার ইজ অ্যাডভান্টেজ সেম অ্যাজ সাম ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ যার বলবেন তার মিনিমাম ওয়ান হলেও একটা ডিসঅ্যাডভান্টেজ শো করে দিবেন। যে ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স, যেমন কি ব্যালেন্স শিটকে বললাম ফাইন্যান্সিয়াল পজিশন, ইনকাম স্টেটমেন্টকে বললাম ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স। এখন ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স যে সুবিধা অসুবিধা দুইটাই আছে। ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স, এই যে কোভিড-19 এর কারণে এই বছর হয়তো আমার ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স খারাপ হতে পারে, কিন্তু আমার নেক্সট ইয়ারে বা প্রিভিয়াস ইয়ারে ভালো ছিল। আবার এই সিচুয়েশনে আমার খারাপ হলেও আমি আমার তরফ থেকে স্ট্রং আছি, কারণ আমি সোশ্যাল বা সোশ্যাল ওয়েলফেয়ার বা ধরেন গভর্নমেন্ট ফান্ডে অনেক টাকা দিয়েছি, যে কারণে আমার হয়তো এবার একটু প্রফিট কম হয়েছে, ডিভিডেন্ড কম দিচ্ছি, স্টেক হোল্ডারের বেনিফিট কম হচ্ছে। কিন্তু সোশ্যাল যে ওয়েলফেয়ার করলাম বা সোশ্যাল নেটওয়ার্ক মেইনটেইন করলাম, এর কারণে আমার অনেক লয়াল কাস্টমার ক্রিয়েট হতে পারে। না, এই অর্গানাইজেশন প্রচুর টাকা গভর্নমেন্টকে হেল্প করছে বা এই অর্গানাইজেশন প্রচুর টাকা গরিবদেরকে দিয়েছে, এরকম ধরনের কিছু সুবিধা অসুবিধা থাকতে পারে। এরপরে কি ইন্টারপ্রিটেশন এন্ড অ্যানালাইসিস থ্রু অ্যাকাউন্টিং রেশিও। তাহলে দেখেন রেকর্ড করেছি, ক্লাসিফাই করলাম, সামারাইজ করলাম, এরপরে কিছু স্টেটমেন্ট তৈরি করলাম, যে স্টেটমেন্ট গুলো শো মাই সাউন্ডনেস, মাই মিন্স অর্গানাইজেশনের সাউন্ডনেস, তার সুস্থতা প্রকাশ করলো। এখন আমি কম্পেয়ার করব কিভাবে? রেশিওর মাধ্যমে। যে what was the organization past year condition, present year condition, what may be in future year। তাহলে গত বছর, এই বছর, আগামী বছর কেমন হতে পারে, রেশিওর মাধ্যমে আমাকে কম্পেয়ার করতে হবে। যে why I am suffering loss, কেন আমার লস হচ্ছে, অথবা why my profit is decreasing,
অথবা হোয়াই মাই প্রফিট ইজ ইনক্রিজিং, প্রফিট ইনক্রিজ করলে ইজ ইট ইন এ লিগ্যাল ওয়ে, লিগ্যাল ওয়েতে হলে তাহলে যার প্রফিট বাড়ে আরো একটু বাড়ানোর চেষ্টা করতে হবে না, যে তাহলে আমাকে এটা প্রফিট বাড়ছে, এটা কি টার্গেট প্রফিট হচ্ছে নাকি টার্গেট থেকে কম আছে, এই জিনিসগুলো কম্পেয়ার করবো। এখন দেখেন আমি কম্পেয়ার রেশিওর মাধ্যমে কিভাবে করব। এখন এই যে একটু দেখাই, দেখুন আপনারা যখন এই যে জার্নালের ছক কি, ফার্স্ট হচ্ছে সিরিয়াল নাম্বার, এরপর ডেট, এরপরে পার্টিকুলার বা ডেসক্রিপশন। যেহেতু জার্নাল এখানে এটা ছোট্ট একটা কলাম, লেজার ফোলিও, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আপনাদের অঙ্ক করানো হবে না, কারণ ওই সেন্টারে যদি অঙ্ক করায় পরে করাবো, নইলে অঙ্ক করায় শুধু শুধু এই শীতে দিলে আমি ধরতে পারবো না। যদি ওই সেন্টারে অঙ্ক করায় তাহলে আমাকে জানায়েন, আমি যে কোনো সময় করায় দিতে পারবো। অ্যাকাউন্টিং আমার জন্য কোনো ঝামেলা না, ঠিক আছে? ওরা আপনি কি এই স্লাইডটা কি আমাদেরকে দিয়ে দিছিলেন? আচ্ছা, না আবার দিব আমি। আসলে এই স্লাইড গুলো দিব, কিন্তু স্লাইড এর সাথে সাথে কিছু থিওরি দিব, যে কারণে হচ্ছে স্লাইড দেই নাই। ঠিক আছে ম্যাম, আমাকে অনেকজন জিজ্ঞেস করতেছে স্লাইডটা কি দেয়া হয়েছে কিনা, আসলে আমরা তো পাই নাই এই স্লাইডটা। মনে হয় দেই নাই, স্লাইড দেই নাই আপনাদের, কারণ আপনাদের এইটার শীটও দেই নাই, সব কিছু দেওয়া হয় নাই। একটু গুছায় দিতে হবে, গুছানোর টাইমটা পাচ্ছি না আসলে। ঠিক আছে ম্যাম। আর যদি শুনেন গুছাইতে না পারি, তাহলে আমার অ্যাকাউন্টিং এর ধরেন 79 পেজ আছে, আর এখানে ধরেন স্লাইড অনেক আছে, এত আপনাদের লাগবে না। আপনাদের যতটুকু আমি বলছি ওই জিনিসগুলো আপনারা পড়ে নিন। যদি আমি গুছাই না দিতে পারি, তাহলে পুরাটাই দিয়ে দিব। ঠিক আছে যা পড়াইছি, যা পড়াবো তার বাইরে কোশ্চেন আসবে না। আচ্ছা, এরপরে তাহলে এই সফটটা সবসময় ইউজ করবেন। এখানে একটা জার্নাল দিয়েছি, যেমন কি ধরেন এই যে ওনার যখন বিজনেসে টাকা দেয়, মালিক এবং তার অর্গানাইজেশন কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা কে কে জানেন জানি না। যেমন ধরেন এই যে আমি একজনের গল্প বলি, মিস্টার সোলাইমানের গল্প বলছি আপনাদের। মিস্টার সোলাইমানের গল্প কি আপনাদেরকে শুনিয়েছি? না না জি না ম্যাডাম, শোনাইলো, আরেকবার শোনান, শুনতে চাই। না, শুনতে চাইলে হবে না, একবার শোনাইলে শুনানি বলেন কে নাই, শুনছে হাঁকাও। বলেন নাই। আমার তো মনে হয় যেহেতু বলছি, তাহলে যেহেতু নইলে বলবে না কেন, আমার রেকর্ড তো আছে, প্রমাণ কিন্তু আমার সব রেকর্ড করা আছে। আচ্ছা, যেমন ধরেন মিস্টার সোলাইমান একজন ব্যক্তি ছিলেন, ওনার 3 ছেলে 2 মেয়ে 5 জন, নিজেরা 2 জন, 7 জন। বিকজ পাবলিক লিমিটেড কোম্পানি তৈরি করতে হলে 7 জন মিনিমাম লাগে, এই কারণে 7 জন ফুলফিল করা হয়েছে। তাহলে 7 জন মেম্বার, তারা একজন বিজনেস স্টার্ট করলো, বিজনেস স্টার্ট করে খুব সুন্দর বিজনেস চলছে। এরপরে মনে করেন যে আবার কিছু 5-6 বছর পরে বিজনেসের অনেক লস হচ্ছে, তখন ছেলে এসে বাবাকে বলে যে তোমার জন্য আমার লস হয়েছে, মেয়েও বাবাকে বলে, তার ওয়াইফও হাজবেন্ডকে দোষ দেয়। তখন মিস্টার সোলাইমান যেহেতু ফ্যামিলি, তারা তো ঝামেলা করতে পারে না, তখন বললো যে সবাইকে ডেকে মিটিং করে বললো যে আমি তাহলে একটু কোর্টের আশ্রয় নেই, দেখি কোর্ট কি বলে, সব দোষ কি আমার একার নাকি আমাদের সবারই কিছু দোষ আছে। তখন কোর্টে গেল, কোর্ট রায় দিল যে না, মিস্টার সোলাইমান হতে পারে বাবা, হতে পারে হাজবেন্ড, বাট সোলাইমান যে বিজনেস শুরু করছে, বিজনেসের নাম কিন্তু সোলাইমান না, এই হচ্ছে ব্যক্তি সোলাইমান, আর বিজনেসের নাম সোলাইমান। ধরেন এন্টারপ্রাইজ বা সোলাইমান কং বা সোলাইমান লিমিটেড, একটা নাম একটু না একটু চেঞ্জ হয় না, এটা তো বুঝেন সবাই। যে ধরেন এই যে আপনার নাম ধরেন মিস্টার করিম, করিম যদি বিজনেস স্টার্ট করেন, করিম এন্টারপ্রাইজ হবে, করিম ডট হবে, করিম কি লিমিটেড হতে পারে, কিন্তু শুধু মিস্টার করিম কিন্তু বিজনেসের নাম হয় না। সেই কারণে তখন বিজনেস রায় দিল যে না, ব্যক্তি সোলাইমান এবং এই যে বিজনেস সোলাইমান সম্পূর্ণ আলাদা। বিকজ ওই ব্যক্তি মিস্টার সোলাইমান কারোর বাবা, কারোর হাজবেন্ড, বাট তার অর্গানাইজেশনের নাম সোলাইমান এন্টারপ্রাইজ বা সোলাইমান এন্ড কোম। সো তারা যে পরিমাণ টাকা দিয়েছে, সেই পরিমাণ টাকার রেশিওতে তাদের রেসপন্সিবিলিটি নিতে হবে। দ্যাট মিন্স আমি বলতে চাচ্ছি, আমার মেইন পয়েন্টটা যে অর্গানাইজেশন এবং মালিক সম্পূর্ণ আলাদা। আমরা ধরেন 5 জন মিলে বিজনেস স্টার্ট করলে, আমরা 5 জনই যদি মারা যাই, বিজনেস নিজের মতো টিকে থাকবে, কারণ বিজনেসের সেপারেট লাইসেন্স থাকে, সেপারেট লোগো থাকে। তার মানে বলছি যে যেমন ধরেন ডুয়েট নিয়েও কিন্তু বলছি যে ডুয়েট একজন ব্যক্তি, আপনাদের এটা মানতে হবে, ওপেন ইউনিভার্সিটির একজন ব্যক্তি, তার মানতে হবে, কারণ সে কারোর বিরুদ্ধে কেস করতে পারে, কেউ তার বিরুদ্ধে কেস করতে পারে। এতটুকু, বেশি বললে আসলে এত ডিটেইলস শেষ করা যায় না। তাহলে এই সফট, এই জন্য তাহলে বললাম তো, এই যে দেখেন এই জেড একজন ব্যক্তি, সে বিজনেস, তার বিজনেসের নাম মনে করেন জেড এন্ড এন্টারপ্রাইজ। তাহলে এই এন্টারপ্রাইজে টাকা দিয়েছে
বিজনেসের কি হচ্ছে, আমরা অঙ্ক সব সময় করি হোয়াট ইজ হ্যাপেনিং টু দ্য অর্গানাইজেশন, অর্গানাইজেশনে কি আসছে, ক্যাশ আসছে, আর কি হচ্ছে একজনের ক্যাপিটাল, এই যে তার নাম ম্যাটার না, ম্যাটার হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল বাড়ছে কার, মিস্টার জেড ক্যাপিটাল অ্যাকাউন্ট। আরো আমি যদি অঙ্ক ওরা করায় তাহলে আমি করাবো, অঙ্ক করলে আরো এখানে কারণ দিতে হবে, অ্যাজ স্টার্টেড বিজনেস বা ইনভেস্টমেন্ট টু দা বিজনেস, এরকম কারণ লিখতে হয়। এরপরে যেমন দেখেন লেজার, লেজারকে বলা হয় টি অ্যাকাউন্ট। কেন টি অ্যাকাউন্ট, দেখেন এটা দেখতে উভয় টির মতো, এই যে লেফট সাইডে দেখেন ডেট, ডেসক্রিপশন, লেজার ফোলিও, অ্যামাউন্ট, আবার রাইট সাইডে দেখেন ডেট, ডেসক্রিপশন, লেজার ফোলিও, অ্যামাউন্ট, সেই জন্য অ্যাজ লাইক অ্যাজ এ টি, এটাকে টি অ্যাকাউন্ট বলা হয়। এটাও জাস্ট দেখিয়েছি, এগুলো আপনাদের ভিতরের জিনিস ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনাদের সফটটা খেয়াল রেখেন, কারণ যারা জব করছেন তাদের এই জন্য দরকার। অথবা টি অ্যাকাউন্টের বদলে আজকাল কম্পিউটারে রাখলে আবার এই যে রাখে সিরিয়াল নাম্বার, ডেট, ডেসক্রিপশন, অ্যামাউন্ট, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স, এভাবেও করা যায়, একই অবস্থা দুইটারই। মানে কম্পিউটারে এইভাবেই রাখে, কম্পিউটারে টি অ্যাকাউন্ট কমই করে, এইভাবে বেশি মেইনটেইন করে, এটা সফটওয়্যারে করা সহজ বেশি। এরপর দেখেন ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স কি, এই যে ডেবিট ক্রেডিট, তাহলে এই লেজারের যে ব্যালেন্স আসে সেটাকে ডেবিট ক্রেডিটে কনভার্ট করা হয়, ট্রায়াল ব্যালেন্স, এটা ডেট থাকে, বলেছি যে ডেট মেবি 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 9 মান্থ, 1 ইয়ার, হাফ ইয়ার, অনেক বছর এভাবে হতে পারে। এই যে এটারও সিরিয়াল নাম্বার, পার্টিকুলার, ডেবিট, ক্রেডিট, জাস্ট এটা সামারি, এই কারণে এটা ডেবিট টাকাগুলো বসাবো। নরমালি দুই পাশ সমান হবে, দুই পাশ সমান হলে we think that our math is correct. Preparing financial statement, financial statement এ দেখেন there are several part, এক নম্বর ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট করা হয় to calculate gross profit, profit and loss account to identify the net profit or net loss, এর নাম আরেকটা কি, ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স, এটা show the financial performance, another কি ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট হচ্ছে আপনার কি, ব্যালেন্স শিট is called the financial position, ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন দেখায়। আরো বলেছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এগুলো ওনার সিকিউরিটি স্টেটমেন্ট এত বললে পারবেন না, এই কারণে আমি মুখে বলছি, এত আর এখানে দেই নাই। এরপরে বলছে ইন্টারপ্রেটিং এন্ড অ্যানালাইসিস থ্রু স্টেটমেন্ট, রেশিও, রেশিওর মাধ্যমে করতে গেলে দেখেন রেশিওতে আমরা জাস্ট কম্পেয়ার করব, এত মুখস্থ করার দরকার নেই, রেশিওকে আমরা ধরেন কয়েকটা রেশিওতে ভাগ করা যায়, অনেক রেশিও আছে, আমি ভেরি শর্টলি একটা দুইটা বলেছি। যেমন লিকুইডিটি, যারা ব্যাংকে চাকরি করেন তারা বুঝেন, লিকুইডিটি হচ্ছে তারল্য, দ্যাট মিন্স হাউ মাচ ক্যাশ ইউ হ্যাভ এট প্রেজেন্ট, এট প্রেজেন্টে আপনার ক্যাশ কেমন আছে, এই জন্য জাস্ট একটা বলি, কারেন্ট অ্যাসেট কি, কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস। আজকে এই যে আমি বললাম আই হ্যাভ 500 টাকা ইন মাই পকেট, বাট মাই লায়াবিলিটিস কি, মাই ফ্রেন্ড মে ক্লেম 200 টাকা, কারণ 200 টাকা তার, 300 টাকা আমার, আমার পকেট আছে 500, এই যে কারেন্ট রেশিও, আমার অ্যাবিলিটি কত, 100 টাকা কিন্তু বেশি আছে, আমার অ্যাবিলিটি ভালো, কিন্তু এখানে কিন্তু উইলিংনেস টু শো কিন্তু বোঝানো যায় না যে আমার ইচ্ছাটা কেমন। আমি আমার অনেকেরই ঋণ আছে, টাকা তার চেয়ে বেশি, কিন্তু টাকা দেওয়ার ইচ্ছা নাই, মেন্টালিটিটা অনেক বড় ফ্যাক্টর। এরপর আরেকটা হচ্ছে লিভারেজ রেশিও, লিভারেজ রেশিও কি, যে ক্যাপিটালে বললাম না, ক্যাপিটালের কিছু এই যে বড় ধার করা, কিছু হচ্ছে মালিকের, তো এই যে ক্যাপিটাল রেশিও, লিভারেজ রেশিও হচ্ছে ক্যাপিটালের কত অংশ আমার ডেপ্ট, ডেপ্ট মানে ঋণ, কত অংশ মালিকের, তাহলে যে টোটাল ডেপ্ট রেশিও কি, টোটাল ডেপ্ট মানে ঋণ, আর টোটাল ক্যাপিটাল, ক্যাপিটালকে উপরে আমার হচ্ছে ঋণ, ঋণের কত, ক্যাপিটালের কত অংশ আমার ঋণ, এটাই হচ্ছে লিভারেজ রেশিও শো করে। লিভারেজ মানে ঋণ, বা এই যে ডেপ্ট ইকুইটি বলতে পারেন, ডেপ্ট ইকুইটি কি, ডেপ্ট বাই ইকুইটি, আমার ইকুইটির কত অংশ ঋণ করা, ইকুইটি মানে কি ক্যাপিটাল, ক্যাপিটালের কত অংশ ঋণ করা, অনেক আছে, আমি জাস্ট একটা দুইটা করে তুলছি। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি রেশিও, জাস্ট এগুলো কি ওই যে রেশিওর মাধ্যমে যে আপনার কম্পেয়ার করা হয়, অ্যাক্টিভিটি পারফরম্যান্সটা কেমন, তো পারফরম্যান্স যেমন ধরেন এই যে আমার টার্নওভার, ইনভেন্টরি টার্নওভার, আমার ইনভেন্টরির কত অংশ আসলে সেল করতে পারছি, অথবা ডেটার টার্নওভার হতে পারে, যে সেলস এর কত অংশ আমি ধারে বিক্রি করেছি, ডেটার মানে ধারে যার কাছে বিক্রি করেছি, সেলস এর কত অংশ ধারে বিক্রি করেছি। এরপরে দেখেন প্রফিটেবিলিটি রেশিও, প্রফিট আর্নিং ক্যাপাসিটিটা কেমন, তো জাস্ট একটা যদি বলি যে নেট প্রফিটই বলি, নেট মার্জিন, মার্জিন মানে প্রফিট, রিটার্ন একই কথা, প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই সেলস, সেলস এর কত অংশ ট্যাক্স দেওয়ার পর আমার প্রফিট আছে,
গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়ার পরে কত টাকা আমার প্রফিট আছে সেলস থেকে। বুঝতে পারছেন? এই হচ্ছে অ্যাকাউন্টিং সাইকেল। এখন বলেন অ্যাকাউন্টিং সাইকেলে কারো কোনো সমস্যা আছে না? সমস্যা থাকলে আমার শেষ করতে হবে। আসলে এখন যদি কোশ্চেন নেই আমি শেষ করতে পারবো না। সাইকেল অনেক বেশি বলছি। তাহলে অ্যাকাউন্টিং সাইকেল কিন্তু আসতে পারে। এত ডিটেইলস তো পারবেন না যতটুকু শর্ট করে পারেন। এই যে অ্যাসেট কিন্তু আর এগুলো আর আমি আর বলবো না। এই যে ক্যাশ, ব্যাংক এগুলো বলেছি। ফিক্সড অ্যাসেট, ল্যান্ড, বিল্ডিং। Liabilities are same as current liabilities, fixed liabilities. Current liabilities is short term, account payable, note payable এগুলো বলেছি লোন। লং টার্ম লায়াবিলিটিস এর মধ্যে এই যে লোন, আবার থেকে ধরেন ডিবেঞ্চার লোন একই কথা, আপনারা খালি শর্ট টার্ম বা লং টার্ম লোন বলেন। ইকুইটি, ইকুইটি হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটালের 4টা ট্রানজাকশন, 4 ট্রানজাকশন এফেক্ট ওনার্স ইকুইটি, এটা বহুতবার বলে আসছি যে ক্যাপিটাল, ক্যাপিটাল হইলে মালিকের টাকা বাড়ে, প্রফিট হলে মালিকের টাকা বাড়ে, আবার ড্রয়িং হলে মালিকের টাকা কমে, আর এক্সপেন্স আর একটা আছে, এক্সপেন্স হলে কমে যায়। এই 4টা মনে রাখেন, এত রাখার দরকার নেই। ক্যাপিটাল আর প্রফিট বা রেভিনিউ হলে বাড়বে, আর হচ্ছে এক্সপেন্স এখানে আসে নাই, এক্সপেন্স আর ড্রয়িং হলে কমবে। এই 4টা মনে রাখলে হবে। এরপরে এক্সপেন্স কি? এক্সপেন্স হচ্ছে স্যাক্রিফাইস বা অপারেটিং কাজে যেটা ব্যয় করা হয় সেটাকে এক্সপেন্স বলে। এক্সপেন্সের উদাহরণ অনেকগুলো দিয়ে রাখছি, এত দরকার নাই। অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং, যেমন ধরেন জেনারেল বা অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ, অফিসে অনেক খরচ হতে পারে, এত কিছু লিখবেন, একটা দুইটা লিখতে হবে। সেলিং, সেলিং ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্ট তাদের জন্য যে খরচ করে, অ্যাডভার্টাইজমেন্ট, মার্কেটিং এর যেসব খরচ। এরপরে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স, ফাইন্যান্সিয়াল এক্সপেন্স ঋণ নিলে ঋণের ইন্টারেস্ট পে করতে হয়। এরপর ইনকাম, ইনকাম হচ্ছে অপারেশন, ডেইলি বা রেগুলার বেসিসে অপারেটিং বা অপারেশন থেকে যে টাকাটা আসে তাকে ইনকাম বলে। ইনকামের হতে পারে ধরেন টোটাল রেভিনিউ বা আয় থেকে সমস্ত খরচ ডাইরেক্ট ইনডাইরেক্ট বাদ দিলে ইনকাম হতে পারে, যেমন একটা লিখেন। অথবা অপারেটিং ইনকাম কি হতে পারে? নেট আর্নিং, মানে আমার ওই যে সবকিছু দেওয়ার পরে যে টাকা আছে তার সাথে ইন্টারেস্ট আর ট্যাক্স যোগ করলে যেটা হয়। কারণ ইন্টারেস্ট হচ্ছে ঋণ যে দিয়েছে, ঋণদাতাকে দিয়েছি, ট্যাক্স গভর্নমেন্টকে দিয়েছি, এই দুইটাও তোমার খরচ, এই জন্য এই দুইটা যোগ করে দেখাই দিছে। আবার এটা যারা জব করেন তারা ভালো বোঝার কথা যে আমার ইন্টারেস্ট, এক্সপেন্স আর ট্যাক্স কিভাবে যোগ হয়েছে, কারণ এগুলো হচ্ছে আমার প্রফিট থেকে বাদ দিছি তাদেরকে দিয়ে। এই যে ইন্টারেস্ট বাদ দিছি, গভর্নমেন্টকে ট্যাক্স কম দিছি, আবার গভর্নমেন্টকে ট্যাক্স দিছি, এটা আমার এখানে যোগ করছি, এখন আমি প্রফিট দেখাচ্ছি বেশি। আলটিমেটলি আবার আমি যখন শেয়ার হোল্ডারকে ডিভিডেন্ড দেবো তখন কিন্তু এগুলো দেখাই না। মানে বিজনেসের অনেক পলিসি আছে, গভর্নমেন্টকে ট্যাক্স কম দেওয়ার জন্য ইন্টারেস্ট পেমেন্ট করে সেটা দেখায়, আবার যখন শেয়ার হোল্ডার বা স্টেক হোল্ডারকে কিছু দিতে হয় তখন দেখায় ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন সব দেখায়। আবার যখন ধরেন রিটেন আর্নিং রাখবে তখন দেখায় এত শেয়ার হোল্ডারকে দিয়েছে, এরকম মানে ম্যানেজমেন্টের অনেক পলিসি থাকে। এই রেভিনিউ আর এত দরকার নাই, এগুলো জাস্ট রেভিনিউ আসতে পারে, কমিশন রিসিভ হতে পারে, অন্য সার্ভিস থেকে আসতে পারে, ডিসকাউন্ট রিসিভ হতে পারে। এটা এত বড় কোশ্চেন দরকার নাই আপনাদের। এটা স্লাইড সব দিয়ে দিব, কিন্তু যতটুকু পড়াইছি তার বাহিরে যেন না, কারণ আপনাদের কোর্সটা অনেক বড়। ডাবল এন্ট্রি সিস্টেমটা কি? ডাবল এন্ট্রি সিস্টেম যে ডেবিট সাইড আর ক্রেডিট সাইড মেইনটেইন করা হয়, এটাকে বলা হয় ডাবল এন্ট্রি সিস্টেম। দ্যাট মিন্স এভরি অ্যাকাউন্টিং দেয়ার মাস্ট হ্যাভ কি ডেবিট সাইড এন্ড ক্রেডিট সাইড, দিস ইজ কল্ড ডাবল এন্ট্রি। এই যে ডাবল এন্ট্রি বুক কিপিং বা অ্যাকাউন্টিং যাই বলেন, ইজ এ সিস্টেম where every entry to an account require corresponding and opposite entry, তার মানে ডেবিট এবং ক্রেডিট, এটা মনে রাখেন। লেফট সাইড ডেবিট, রাইট সাইড ক্রেডিট, এক ডেবিট থাকলে ক্রেডিট থাকবে, দিস ইজ কল্ড ডাবল এন্ট্রি সিস্টেম। ডাবল এন্ট্রি আর সিঙ্গেল এন্ট্রির মধ্যে পার্থক্যটা দেখানো হয়েছে যে আসলে সিঙ্গেল এন্ট্রি হচ্ছে নট বেসড অন ডুয়ালিটি, মানে দুই সাইড চিন্তা করা হয় না। এটা কিন্তু অ্যাকচুয়ালি এখন তেমন এটা একসেপ্টেড না। এটা তো ধরেন ছোট ছোট মুদির দোকানগুলো তাদের ইচ্ছা অনুযায়ী লিখে রাখে। আর ডাবল এন্ট্রি ফলো করা হয়, ডাবল এন্ট্রি লার্জ অর্গানাইজেশন ফলো করে, এটা কস্টলি, এটার পার্সোনাল প্রপার্টি নমিনাল অ্যাকাউন্ট মেইনটেইন করা হয়। তার মানে কি দেখেন, এটা যে বললাম তো গ্রোসারি সবগুলো মেইনটেইন সিঙ্গেল এন্ট্রি। ওরা তো লেখাপড়া জানে না, ওরা জাস্ট খেলে ওদের মতো করে হিসাব করে। এই যে বিজনেস ট্রানজাকশন কি? বিজনেস ট্রানজাকশন হতে গেলে এটা মনে রাখবেন, বিজনেস ট্রানজাকশন কি? The economic event that affect the financial position of the business.
যে অর্থনৈতিক ঘটনা বিজনেসের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। বুঝাতে পারছি? যে ঘটনার কারণে বিজনেসের বা অর্গানাইজেশনের আর্থিক অবস্থার পরিবর্তন হয়। দিস ইজ কল্ড বিজনেস ট্রানজাকশন। বিজনেস ট্রানজাকশনের তিনটা বৈশিষ্ট্য, মেইনলি থ্রি ফিচার অফ বিজনেস ট্রানজাকশন। ওয়ান, ইট মাস্ট হ্যাভ ফাইন্যান্সিয়াল ভ্যালু, আর্থিক মূল্য থাকতে হবে। সেকেন্ড, ইট মাস্ট হ্যাভ সোর্স ডকুমেন্ট, সোর্স ডকুমেন্ট থাকতে হবে। আর এই যে সেলস করেছি তার প্রমাণ থাকতে হবে, সেলস ইনভয়েস থাকতে হবে। রিসিপ্ট কপি থাকতে হবে, যে দিস অ্যামাউন্ট আই হ্যাভ পেইড অর দিস অ্যামাউন্ট আই হ্যাভ গটেন, এই যে আমি এই টাকাটা পেয়েছি আমার রিসিপ্ট কপি থাকতে হবে। আর একটা, দেয়ার মাস্ট বি ডেবিট অ্যান্ড ক্রেডিট। এত কথার মানে 3-1 নাম্বার বললেন, ইট মাস্ট হ্যাভ ডেবিট অ্যান্ড ক্রেডিট, ডেবিট এবং দুইটা সাইড থাকতে হবে। আমি এখন সিলেবাস ভুলে গেলাম, কস্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে কিনা। কারো কাছে সিলেবাস আছে এক ফাঁকে একটু দেখে আমাকে বলতে পারবেন, কস্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আছে কিনা? মনে হয় আছে, আমার যতটুকু মনে হয়। কারো কাছে আছে সিলেবাস? হ্যালো, কারোর কাছে সিলেবাসটা জানা আছে কি? শুনতে পাচ্ছেন? আমি খুঁজে দেখতেছি। আমার মনে হয় আছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তো আচ্ছা, আমি একটু তাও বলে যাই, থাকলে থাকলো, না থাকলে তো পরে বাদ দিয়ে দিব, কিন্তু আমার মনে হয় আছে। এই ধরেন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং হচ্ছে যতটুকু আমরা বললাম যে প্রসেস করে, কমিউনিকেট করে, মেজার করে। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কি? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে বুঝে নিতে যে ম্যানেজমেন্ট হ্যাভ টু ফলো টু টেক দেয়ার বেস্ট ডিসিশন। এই যে ইন্টারনাল, হু আর দ্য ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, বললাম না 3 ইউজার। তাহলে ফার্স্ট ইউজার কে? এই যে ইন্টারনাল ম্যানেজার। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কি? অন দ্য বেসিস অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টের বেসিসে ম্যানেজমেন্ট টেক দেয়ার ডিসিশন। Management accounting, also called a field of accounting that provides economic and financial information for manager and other internal user. তাহলে the accounting which is used by the manager or internal body is called management accounting. এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কার বেসিসে ডিসিশন নেয়? অন দা বেসিস অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং। আচ্ছা ম্যাম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এন্ড কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সবার লাস্টে। থ্যাংক ইউ। তাহলে এইটা কিন্তু ওই যে আর সাইকেল পড়াইছি, সাইকেল আছে। তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা কি? যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং এর বেসিসে ম্যানেজমেন্ট ডিসিশন নেয়। এই যে আমি বললাম না যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এগুলোর দেখে ম্যানেজমেন্ট বুঝবে যে দিস ইজ মাই অ্যাসেট, দিস ইজ মাই লায়াবিলিটিস, দিস ইজ মাই কি ওনার্স ইকুইটি, আমার ক্যাপিটাল। সো আমি কি করতে পারি? প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন মানে কি? আমি এক প্রোডাক্ট থেকে, আমি শুধু বই বিক্রি করতাম, আমি কলম বিক্রি করতে পারি। আমি বই ধরেন আমার প্রেস ছিল, বই এরই করতাম, আমি এখন কলম উৎপাদন করতে পারি, খাতা করতে পারি, আমি এর জন্য মার্কার করতে পারি। তাহলে এই যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন। আবার প্রোডাক্টের নেচার চেঞ্জ করতে পারি, কলমের ভিন্ন শেপ, ভিন্ন কালার, ভিন্ন ডিজাইন দিতে পারি। তাহলে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে যেতে পারি, এক্সপানশনে যেতে পারি। কিসের ভিত্তিতে? ফাইন্যান্সিয়াল এবং কস্ট অ্যাকাউন্টিং এর ডাটা থেকে ম্যানেজমেন্ট ডিসিশন নেয়। তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে নরমালি ম্যানেজার বা ইন্টারনাল বডি ইউজ করে ফার্দার এক্সপানশন, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন বা অর্গানাইজেশনের যে কোনো ডিসিশন, বোনাস দিব কি দিব না, ছোট বড় সব ডিসিশন তো ফাইন্যান্সিয়াল ডিসিশন। তাহলে এই ডিসিশন কিভাবে ম্যানেজমেন্ট নিতে পারে? অন দা বেসিস অফ কস্ট অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। তারা যে কস্ট দেখাবে, তারা যে ইনফরমেশন দিবে, তার ভিত্তিতে কিন্তু ম্যানেজমেন্ট ডিসিশন দিবে। তাহলে কস্ট অ্যাকাউন্টিং দেখেন, কস্ট অ্যাকাউন্টিং কি করছে? কস্ট অ্যাকাউন্টিং কি করে? আইডেন্টিফিকেশন, অ্যাকুমুলেশন, অ্যাসাইনমেন্ট এন্ড অ্যানালাইসিস অফ প্রোডাকশন এন্ড অ্যাক্টিভিটি কস্ট ডাটা টু প্রোভাইড ইনফরমেশন ফর এক্সটার্নাল রিপোর্টিং, ইন্টারনাল প্ল্যানিং এন্ড কন্ট্রোল অফ অনগোয়িং অপারেশন এন্ড স্পেশাল ডিসিশন। দেখেন, এটা জানলে হলো যে কস্ট অ্যাকাউন্টিং কি করবে। আমি তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ কি দেখাইছি? ইনফরমেশন সিস্টেম, যেটা কি করছে? প্রসেস করছে, মেজার করছে, কমিউনিকেট করছে। এখন আমার এই যে কস্ট অ্যাকাউন্টিং কি করবে? আইডেন্টিফিকেশন, যে এটা আমার শর্ট টার্ম কস্ট না লং টার্ম কস্ট। অ্যাকুমুলেশন করবে, কস্টকে মডিফাই করবে। অ্যাসাইনমেন্ট করবে, যে কার জন্য কত খরচ দেওয়া যায়। আমি ধরেন 500 টাকা
আমার হাতে আছে বলছি 500 টাকায় কি আমি আজকে নাস্তা বিকালে নাস্তা করে ফেলবো নাকি একটা বই কিনবো একটা খাতা কিনবো একটা কলম কিনবো। এরপরে অ্যানালাইসিস অফ প্রোডাকশনে আমার এই খরচ হয়েছে, তাহলে আমি কত টাকায় সেলস করতে পারবো। ম্যানেজমেন্ট এই ডিসিশন কার ভিত্তিতে নেয়? এই যে কস্টের নেচার না জানলে কি সে, ধরেন আমার মার্কারের খরচ হয়েছে 80 টাকা, মার্কার 100 টাকা বিক্রি করেছে অর্গানাইজেশন, তাহলে এই কস্ট স্টেটমেন্ট না পেলে কি ম্যানেজমেন্ট 100 টাকা দাবি করতে পারে? পারে না, তো সে তো জানে না যে কত টাকা খরচ হয়েছে। তারপরে ধরেন মানে এই কস্ট অ্যাকাউন্টিং কাদের জন্য করে? এক্সটার্নাল রিপোর্ট এই যে পেপারে দিচ্ছে তারা কিন্তু দেখায় যে আমাদের এই খরচ হয়েছে, এই ভিত্তিতে আমরা ডিসিশন নিছি। এবার ইন্টারনাল প্ল্যানিং, অর্গানাইজেশনের ইন্টারনাল প্ল্যানিং কারা করছে? ম্যানেজার করছে, তাহলে এই রিপোর্টটা আবার কার কাছে দিবে? ম্যানেজারের কাছে দিবে। দেন কন্ট্রোল, আবার যদি কস্ট বেশি হয় তাকে কন্ট্রোল করতে হবে, ইভ্যালুয়েট করতে হয়, ম্যানেজ করতে হয়। এগুলো অল দিস ডান বাই দ্য কস্ট অ্যাকাউন্টিং। তাহলে কস্ট অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যে রিপোর্ট দিবে তার ভিত্তিতে কিন্তু ম্যানেজমেন্ট উইল টেক দেয়ার ডিসিশন। বুঝাতে পারছি? এখন দেখেন আবার এই যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, আবার কস্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, একটু কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বিটুইন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই তিনটা অ্যাকাউন্টিং এর মধ্যে একটু কম্পেয়ার করে পড়বেন। যেমন দেখেন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কি করছে? এক্সটার্নাল ইউজাররা ব্যবহার করছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন্টারনাল ইউজাররা। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর কি, এটা ওই যে 1 মাস 2 মাস 3 মাসের হতে পারে, আর এটা ইন্টারনাল রিপোর্ট ইস্যুড অ্যাজ ফ্রিকোয়েন্টলি অ্যাজ নিডেড, যখন ম্যানেজমেন্টের যে ইনফরমেশন দরকার সেই ইনফরমেশন তখনই তারা তৈরি করতে পারে। এটা একদিন, এক সপ্তাহ, ঘন্টায় ঘন্টায়ও হতে পারে। এরপরে এর জেনারেল পারপাসটা কি? ইনফরমেশন ইউজারকে দেয়া, ওই যে বললাম পেপারে দেয়া, স্টেক হোল্ডারকে দেয়া, যে তারা দেখে তাদের ডিসিশন নেবে। আর এর স্পেশাল পারপাস কি? পার্টিকুলার ইউজের জন্য, স্পেসিফিক ডিসিশন নেওয়ার জন্য ম্যানেজমেন্ট এটা ব্যবহার করে। এরপরে হচ্ছে কি করছে? বিজনেস বলেন ইজ হায়ার অ্যাগ্রিগেটেড লিমিটেড টু ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম এন্ড কস্ট ডাটা রিপোর্টিং স্ট্যান্ডার্ড ইজ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। আচ্ছা, এখানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং দেন গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, ওই যে থার্ড লেভেল। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং হচ্ছে গ্যাপ ফলো করে। আর এখানে কি বলছে? এখানে হচ্ছে তাদের হচ্ছে রিপোর্টিং স্ট্যান্ডার্ড রিলেভেন্স টু দ্য ডিসিশন। আর এখানে জাস্ট ধরেন এখানে অন দ্য বেসিস অফ ফাইন্যান্সিয়াল এন্ড কস্ট, অন দ্য বেসিস অফ ফাইন্যান্সিয়াল এন্ড কস্ট রিপোর্ট দে টেক দেয়ার বেস্ট ডিসিশন। জাস্ট এর কন্টেন্টটা কি? এর হচ্ছে এই দুইটার কন্টেন্টকে ইউজ করে তারা তাদের বেস্ট ডিসিশন নিচ্ছে। আর এরা হচ্ছে আপনার গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালকে ফলো করছে। এরপরে ভেরিফিকেশন প্রসেসে আছে অ্যানুয়াল ইন্ডিপেন্ডেন্ট অডিট, এর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টকে অডিট করতে হয়। আর যেহেতু ইন্টারনাল, তাদের ধরেন ম্যানেজমেন্ট কি করছে না করছে, ম্যানেজমেন্টের এটা তো যারা অর্গানাইজেশন আসেন বুঝে যে আলাদা বাহিরের কোনো অডিট করে না, এটা হচ্ছে ইন্টারনাল অডিট থাকে। যেমন যার বস তাকে আবার চেক করে দেখে যে হ্যাঁ সে ঠিক মতো টাকা পয়সা করছে না, তাহলে এটা হচ্ছে এক্সটার্নাল রিপোর্টের দরকার হয়, এক্সটার্নাল অডিটের দরকার হয়। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ নরমালি ইন্টারনাল একটা অডিট হয়। এরপর আমরা যে ফাইন্যান্সিয়াল আর কস্ট অ্যাকাউন্টিং এর একটু কম্পেয়ার করি। জাস্ট দেন অবজেক্টিভ হচ্ছে কি? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং হচ্ছে প্রফিট লস নির্ণয় করা। আর এটার কি? ওই লাইনটা যে দিয়ে দিবেন যে আইডেন্টিফিকেশন, অ্যাকুমুলেশন, অ্যাসাইনমেন্ট, কন্ট্রোল, ইভ্যালুয়েশন অফ কস্ট। ফার্স্টে ইভ্যালুয়েট করতে হয়, তারপরে মনিটর করতে হয়, তারপরে কন্ট্রোল করতে হয়। আগে কিন্তু ইভ্যালুয়েট করতে হয় যে আমার এইটা পারফরম্যান্সটা কেন, এরপরে মনিটর করবেন, তারপরে কন্ট্রোল। ঠিক আছে? কন্ট্রোল পরে দিবেন। যে প্ল্যানিং করতে হয়, ইভ্যালুয়েশন করতে হয়, মনিটর করতে হয়, পরে কন্ট্রোল করতে হয়। এরপরে হচ্ছে এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং হচ্ছে ওনার এন্ড এক্সটার্নাল, মানে ইন্টারনাল এক্সটার্নাল দুইটাই ব্যবহার করে। আর কস্ট অ্যাকাউন্টিং নরমালি ইন্টারনাল, বাহিরে তো আর কেউ জানায় না। এই যে মার্কার, মানে 100 টাকা বললাম, আমি যখন কিনি আমি কি জানি যে মার্কারটার খরচ কত? আমি কিন্তু জানি না। কিন্তু সেই কারণে কস্ট অ্যাকাউন্টিং ডাটাটা নরমালি বাহিরে দেওয়া হয় না, ইন্টারনালরা ইউজ করে। ম্যানেজমেন্ট ডিসিশন নেয় যে হ্যাঁ অ্যাজ 80 টাকা ইজ কস্ট, সো মাই টার্গেট সেলিং প্রাইস বা প্রফিট 20 টাকা হতে হবে, তাহলে আমার টার্গেট সেলিং প্রাইস 100 টাকা হতে হবে। এটা হচ্ছে অন দ্য বেসিস অফ কস্ট অ্যাকাউন্টিং এর ভিত্তিতে ম্যানেজমেন্ট ডিসিশন নিচ্ছে। এরপরে লিমিটেশন কি? এটা ডাইরেক্ট রেগুলেশন, মানে এই যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কে আপনার এই যে ডাইরেক্ট রেগুলেশন মেইনটেইন করতে হয়। আর কস্ট অ্যাকাউন্টিং তো এটা তো যেহেতু বাইরে যাচ্ছে না, এটা যে ম্যানেজমেন্ট বলে যে না এই এত খরচ দেখানো যাবে না, এইভাবে করতে হবে, অথবা আপনার খরচ আরো লাগলে করেন, সমস্যা নাই,
কিন্তু জিনিসটার কোয়ালিটি ভালো হতে হবে, ডিউরেশন যেন ভালো হয়। মানে এটা তো বুঝেনি যে একটা অর্গানাইজেশনে ধরেন এরকম মার্কারের কথা বললাম, মার্কারে এক হতে পারে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ হতে পারে যে না 10 টাকার বেশি বা 80 টাকার বেশি খরচ করা যাবে না। আর কস্ট অ্যাকাউন্টিং এ আবার বলা হচ্ছে যে না, এটা ডাইরেক্ট কোনো রেগুলেশন না, ম্যানেজমেন্ট বলতে পারে যে আপনার 80 টাকা খরচ হয়েছে, প্রয়োজনে আপনি 90 টাকা খরচ করতে পারেন, বাট ইটস কোয়ালিটি মাস্ট বি এনশিওর। অথবা বলতে পারে না 80 টাকা লাস্ট, আপনি 1 টাকা আর বেশি ইনক্রিজ করতে পারবেন না, খরচ আপনাকে আরো মিনিমাম করতে হবে। মানে দুই ভাবে করতে পারে, এটা ডাইরেক্ট ইনডাইরেক্ট এর ব্যাপার। তারপর এটা হিস্টোরিক্যাল কস্ট ফলো করে, এটার মানে বুঝে নিত যে কস্টের বলছে যে এনি ফর্ম অফ মনিটারি এন্ড ফিজিক্যাল ইউনিট। এই যে যেমন বললাম যে মার্কারের 80 টাকা খরচ হয়েছে, ম্যানেজমেন্ট বলতে পারে 90 টাকা খরচ করেন, ম্যানেজমেন্ট বলতে পারে 80 টাকার 1 পয়সাও বেশি খরচ করা যাবে না, কস্টকে আরো মিনিমাম মানে আরো কমায় আনতে হবে। এরপরে হচ্ছে এটার কখন তৈরি করা হয়, তা নরমালি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বা স্টেটমেন্ট গুলো তৈরি করা হয় এট দা এন্ড অফ অ্যাকাউন্টিং পিরিয়ড। অ্যাকাউন্টিং পিরিয়ড মানে ওই যে 1 মাস 3 মাস, মানে যেটা ফিসক্যাল ইয়ার, যেটা অর্গানাইজেশন যে টাইমটা মেইনটেইন করে সেই টাইমটার শেষে। আর কস্ট অ্যাকাউন্টিং নিডেড বাই দ্য ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট বললাম 1 ঘন্টা পরে আপনাকে বলতে পারে যে এই খরচ, এটার একটা আমাকে লিস্ট দেন। আবার 3 বলতে পারে 1 সপ্তাহের মধ্যে আমাকে এই খরচের একটা রিপোর্ট দেন, বলতে পারে 1 মাসের মধ্যে আমাকে রিপোর্ট দেন। তাহলে এটা একটা এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড, আর এটা নিডেড বাই দ্য ম্যানেজমেন্ট। আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্টার অর্গানাইজেশন জানে, আর কস্ট অ্যাকাউন্টিং এর ডিপার্টমেন্ট, ডিভিশন, ইউনিট, এনি ফ্র্যাকশন অফ দ্য এন্টায়ার অর্গানাইজেশন। যদি মনে করে যে ধরেন সেলস ডিপার্টমেন্টের খরচ সেলস ডিপার্টমেন্টের বাইরে কেউ জানবে না, না জানাইতে পারে অর্গানাইজেশন। আবার যদি অর্গানাইজেশন মনে করে যে না হোল অর্গানাইজেশনকে জানাবো, আমার সেলস ডিপার্টমেন্টের যে প্রোডাকশন তো দিয়ে দিছে, প্রোডাকশন বললাম ম্যানেজমেন্টে 80 টাকা, মার্কার প্রোডাকশন করছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, তারা খরচ দেখাইছে যে পার পিস অফ মার্কারের প্রোডাকশন কস্ট 80 টাকা। এখন সেলস ডিপার্টমেন্টে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয়, তারপরে ট্রাভেলিং কস্ট আছে, কিছু কমিশন দেওয়া লাগতে পারে, বেশি বিক্রি করলে ডিসকাউন্ট হতে পারে, এই খরচগুলো কিন্তু প্রোডাকশন এখন জানে না। তাহলে যদি অর্গানাইজেশন মনে করে যে না আমি এটা বাইরে জানাবো না, তাহলে পার্টিকুলার ডিভিশন জানতে পারে, অথবা ডিপার্টমেন্ট জানতে পারে, অথবা সবাইকেও জানাইতে পারে, এর কোনো নির্দিষ্ট নিয়ম নাই। এটা কারেন্ট, এটা বোথ কারেন্ট এন্ড ফিউচার। মানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সবসময় কি পাস্ট ডাটা নিয়ে রেকর্ড করে, সেজন্য এটা কারেন্ট ইয়ারে বেশি ফোরকাস্ট করতে পারে না। বললাম না যে আগামী বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এই বছর তৈরি করে রাখবো, তা করা সম্ভব না। কারণ আমি আগামী বছরে বললাম যে 10 লাখ টাকা প্রফিট আর্ন করে দেখাবো, নাও করতে পারি। সেই কারণে এটা পাস্ট ট্রানজাকশন রেকর্ড করে কারেন্ট ইয়ারের পারফরমেন্স দেখাতে পারে। আর কস্ট আমার কি করতে পারে, কারেন্ট এবং ফিউচার, এই বছরের খরচ, এবং আমি আগামী বছর কোনো মতে 80 টাকার বেশি মার্কারের খরচ করব না, কারণ আমি অলরেডি র মেটেরিয়াল কিনে রেখেছি, আমার সবকিছু স্টোরে আছে, তাহলে আমার কিন্তু আর খরচ এটার থেকে বেশি যাবে না। এখানে আমি অনেকগুলো অঙ্ক রাখছি, এগুলো আপনাদের অঙ্ক না করানোর সম্ভাবনা খুবই বেশি। আপনাদের মনে হয় এর বাহিরে আর কোনো কি টপিকস বাদ আছে, দেখে একটু সিলেবাস দেখে আমাকে বলেন তো। আমার মনে হয় এর বাহিরে আর টপিক যাওয়া ঠিক হবে না, আপনাদের জন্য বেশি হয়ে যাবে। ফাহিম, ফাহিম, দেখেছেন? আর মনে হয় আর বাদ আছে, থাকলেও আর এর চেয়ে বেশি দরকার নাই। এখন বলেন এতটুকু কার কি কোশ্চেন আছে? কারো কোনো প্রবলেম থাকলে বলেন, কারণ অ্যাকাউন্টিং বিশাল একটা সাবজেক্ট, বুঝেনি তো। এটা তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, অ্যাডভান্স অ্যাকাউন্টিং, ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং, অনেক অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর শেষ নাই। প্রত্যেক অর্গানাইজেশন এটা ফলো করতে হয়, এটা অনেক বিশাল একটা চ্যাপ্টার। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছে ধরেন, সেই কারণে এগুলো তো এত সহজে শেষ আমি তো করা। হিউজ পরিমাণ পড়াশোনা। সেইটাই, তারপরে যতটুকু আমি, আমার কাছে মনে হয়েছে বেসিক যতটুকু পারছি দেওয়ার চেষ্টা করছি। এরপরে ধরেন এত চ্যাপ্টার না থাকতো, যে বিজনেসের 2টা চ্যাপ্টার, অ্যাকাউন্টিং এর 3টা, ম্যানেজমেন্ট 4টা, ফাইন্যান্স 5টা, মার্কেটিং 6টা, প্রজেক্ট ম্যানেজমেন্ট 7টা, এত চ্যাপ্টার তো বুঝেনি যে আমি তো পড়ায় দিতে পারবো, আমার তো সমস্যা নাই, কিন্তু ছাত্রকে তো এটা আবার লিখতে হবে, পাস করতে হবে, আর একটা সাবজেক্ট না 5টা সাবজেক্ট, এটা চাকরি অনেক কিছু আছে তো।
And বলেন কার কি প্রবলেম আছে, কোথায় প্রবলেম আছে বলার চেষ্টা করেন, আমি যতটুকু পারি 15 মিনিটে বলার চেষ্টা করি। এখন না দেখলে তো আসলে প্রবলেম অ্যারাইজ করবে না। এই যে বিএসটা কি, এই বিএসটা কি, এটার মানে কি বিএস? এটা হলো ব্যালেন্স শিট, ঠিক আছে, ব্যাংকের। শিট আইটেম। আচ্ছা, থ্যাংক ইউ। এটুকু বুঝলেই অনেক। কারণ অ্যাসেট কে কোথায় দেখানো হয়? অ্যাসেট কে ব্যালেন্স শিটে দেখানো হয়। ব্যালেন্স শিটের অ্যানাদার নেম অফ ব্যালেন্স শিট ইজ, অ্যানাদার নেম অফ ব্যালেন্স শিট কি? যে কথাগুলো লিখতে হবে, ব্যালেন্স শিটের আরেকটা নাম কি? ফাইন্যান্সিয়াল পজিশন স্টেটমেন্ট, financial position statement, financial condition statement. What is the condition of, what is the financial condition of the organization show করে সেই কারণে। আবার the liabilities balance sheet item। আর অ্যাসেট কি, অ্যাসেট এ বলছি কি, কারো কোনো কোশ্চেন না থাকলে শেষ করে দেই, আর কোশ্চেন থাকলে আমি I am ready to give the answer. ম্যাম অ্যাকাউন্টিং এর টপিক গুলোর নাম বলতেছি আমি, মিনিং এন্ড প্রসেস অফ অ্যাকাউন্টিং, আরেকটা হলো ইউজার এন্ড ইউজেস অফ অ্যাকাউন্টিং। একটু আমি একটা একটা করে, আপনি একটা করে বলেন, আমি একটা করে বলি। যে ধরেন মিনিং এন্ড প্রসেস অফ অ্যাকাউন্টিং হচ্ছে হোয়াট ইজ অ্যাকাউন্টিং, ঠিক আছে? মিনিং অ্যাকাউন্টিং এর মানেটা কি? প্রসেস অফ অ্যাকাউন্টিং মানে ওই যে সাইকেল, যেটা পরে আবার সাইকেল পাবেন, কিন্তু প্রসেস অফ অ্যাকাউন্টিং হচ্ছে আপনার জার্নাল অঙ্ক করানো। আপনাদের ওখানে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স সব অঙ্ক আছে, কিন্তু অঙ্ক তো বললামই আমি করাই দিতেও পারবো, কিন্তু আপনারা যদি বলেন করাই, প্লাস ওইখানে আমি যতটুকু জানি যে স্যার পড়ায়, উনি হচ্ছে আর্টসের, উনি মনে হয় না যে অ্যাকাউন্টিং, মানে বুঝেনি তো যে অ্যাকাউন্টিং না জানলে কি করানো যায়। সেই কারণে আমি তো ধরেন আমরা কমার্সের, আমরা অ্যাকাউন্টিং সব করে আসছি, যেন আমার জন্য এগুলো কোনো ব্যাপার না, কিন্তু উনার তো দুই জায়গার তো সেন্টার মিলাই পড়াইতে হবে, ঠিক আছে? এই কারণে এই যে আপনি দেখছেনই তো আমার এই যে অঙ্কর তো অভাব নাই, আমি লাস্টে আমি তো ধরেন এই অঙ্ক করে রাখছি, এই যে ব্যালেন্স শিট, তারপরে যে অ্যাডজাস্টিং এন্ট্রি, এই যে ধরেন বিজনেস ট্রানজাকশন, এরপরে জার্নালও আছে। এই যে জার্নাল আছে, এই যে, ঠিক আছে? এগুলো ধরেন আমি করাই দিতে পারবো, আমার জন্য কোনো না, কিন্তু দুই সেন্টার মিলাই কোশ্চেন, তো এই কারণে থাক, যদি উনি করায় না আমি জানি, এরপর যদি করায় তাহলে আমি যে কোনো সময় করাই দিতে পারবো। এই যে দেখেন, এই যে ব্যালেন্স শিটের কি দেখেন, অ্যাসেট, এই যে লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। তা কারেন্ট অ্যাসেটের মধ্যে ধরেন ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে প্রিপেড, ইন্স্যুরেন্স, সাপ্লাইজ, লং টার্ম অ্যাসেট, ইকুইপমেন্ট মাইনাস ডেপ্রিসিয়েশন। আবার এই দেখেন কারেন্ট লায়াবিলিটিস মধ্যে অ্যাকাউন্ট পেবল, ইন্টারেস্ট পেবল, নোট পেবল। আবার হচ্ছে গা ওন লং টার্ম, মানে জাস্ট খালি লং টার্ম লায়াবিলিটিস। লং টার্ম লায়াবিলিটিস এর মধ্যে কিছু নাই এখানে। তারপর ওনার ইকুইটির মধ্যে ক্যাপিটাল, নেট লস হয়েছে এটার, আর ড্রয়িং, দুইটা বাদ দিলে এটা নেট ক্যাপিটাল। হ্যাঁ, আচ্ছা, আবার আবার যা বলছিলেন বলেন আপনার। এবারটা হলো ইউজার্স এন্ড ইউজেস অফ অ্যাকাউন্টিং। ইউজার is who are the user, আর why accounting information is used, the objectives of information, ঠিক আছে? who are the user হচ্ছে যে ইউজেস, আর কি যেন বললেন ওইটা হচ্ছে why accounting is used বা importance of accounting বা ওই যে objectives of accounting information। ফার্স্ট স্টেপ লিখে দিবেন যে তিনটা অবজেক্টিভ আছে না, যে এক আছে ডাইরেক্ট ইন্টারেস্ট আছে, একটা হচ্ছে ইনডাইরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট, আর একটা হচ্ছে আদার্স ট্যাক্স অথরিটি বা এদের যাদের কোনো ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট নাই। বলেন, তারপর বলেন। এরপরটা হলো ডিসটিংশন বিটুইন ওই যে ডাবল এন্ট্রি, সিঙ্গেল এন্ড, বুক কিপিং এন্ড ডাবল এন্ড এন্ট্রি। অ্যাকাউন্টিং। হ্যাঁ জি ম্যাম। এইগুলার ওই যে যেটা সিঙ্গেল এন্ট্রি বললাম না, ডাবল এন্ট্রি, সিঙ্গেল এন্ট্রি, ওইটাই বুক কিপিং, আর হচ্ছে ডাবল এন্ট্রি। এরপর আছে ম্যাম অ্যাকাউন্টিং প্রফেশন। ওটা ম্যাম কোন এইটার সাথে? হ্যাঁ, এটা দরকার নাই, কারণ হচ্ছে অ্যাকাউন্টিং প্রফেশনে গেলে আপনাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এগুলো অনেক পড়াইতে হবে, এগুলো মানে আপনাদের জন্য দরকার নাই। এরপর এটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং। ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক তো বলছি। জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, মানে গ্যাপ, সিডব্লিউপি। তারপরে বেসিক অ্যাকাউন্টিং এর ইকুয়েশন, ইকুয়েশনও বলছি, ইকুয়েশন কিন্তু ইম্পর্টেন্ট। অ্যাকাউন্টিং সাইকেল এটা পড়া দেয়নি। তারপর ম্যাডাম দা অ্যাকাউন্ট,
একটু ওই ওকে ই করে দেন, কি বলছেন? দা অ্যাকাউন্ট, অ্যাকাউন্টিং সাইকেলের পরে দা অ্যাকাউন্ট। আচ্ছা হ্যাঁ, দ্য অ্যাকাউন্ট, ওই যে 3 টাইপস অফ অ্যাকাউন্ট, পার্সোনাল, প্রপার্টি, নমিনাল। তারপর ডাবল এন্ট্রি সিস্টেম। ওই যে ডাবল এন্ট্রি সিস্টেমের মধ্যে এখন মনে হয় আপনার ওই যে ধরেন বিজনেস ট্রানজাকশন, যে বিজনেস ট্রানজাকশনের 3টা ঘটনা বললাম না, ডাবল এন্ট্রি মানে কি ডেবিট ক্রেডিট, এর মধ্যেই দেখেন মনে হয় আপনার আছে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স সব মনে হয় আছে। তারপর আচ্ছা, আছে তারপরে ডেবিট ক্রেডিট প্রসিডিউর। ডেবিট ক্রেডিট প্রসিডিউর মানে হাউ ক্যান ইউ ডিটারমাইন ডেবিট এন্ড ক্রেডিট, বা গোল্ডেন রুল, বা ওই যে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট। বুঝতে পারতেছেন বাকিরা? আমি তো সিলেবাস ওয়াইজ বলতেছি যাতে ইজি হয়। দেন বাকিগুলো তো আজকে পড়াইছেন, স্টেপস ইন দা রেকর্ডিং প্রসেস, তারপর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তাহলে দেখেন শেষ। কোশ্চেন আকারে কিন্তু বোঝার চেষ্টা করেন। আবার আমি দেখেন আবার রিপিট করে আসি, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, এইগুলো হচ্ছে আপনার যে ডাবল এন্ট্রি সিস্টেম না, ডাবল এন্ট্রি সিস্টেমে ডেবিট ক্রেডিট দুইটা সাইড থাকতে হয়। এই জন্যই যে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এগুলোর সব হচ্ছে আপনারা টিকা পড়েন, টিকার বাহিরে আপনাদের আসবে না। আমি যেটা আপনাদের জন্য আমি মনে মনে রাখছি যে আপনাদের বড় কোশ্চেন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা, এটা বড় কোশ্চেনটা পড়ে রাখেন। অ্যাকাউন্টিং সাইকেলটা কি, অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, 3টা অ্যাকাউন্টিং কে আপনি কম্পেয়ার করে বা আপনি 3টা অ্যাকাউন্টিং এর ফিচার পড়ে রাখেন। ঠিক আছে, 3টা অ্যাকাউন্টিং এর কিছু ফিচার এই করবেন, যেভাবেই আসুক যার যার ফিচার তার লিখে দিবেন। কারণ আপনাদের ধরেন আমি বাদে অন্য কেউ খাতা দেখলে আমার যেটা বিশ্বাস যে অ্যাকাউন্টিং এত ডেপথে জানবে না। কারণ হচ্ছে অন্যভাবে নিয়েন না, মানে ধরেন যারা যে অন্য সাবজেক্টে পড়ে তারা আসলে ধরেন এইসব সাবজেক্ট গুলো এত তো আর জানা থাকে না। ম্যাম এখানে অ্যাকাউন্টিং সাইকেলের পরে যে দা অ্যাকাউন্ট বলেছে, মানে দা অ্যাকাউন্ট এটা মানে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট, দা অ্যাকাউন্ট হচ্ছে পার্সোনাল, প্রপার্টি, নমিনাল। পার্সোনাল অ্যাকাউন্ট কি, নেম অফ দ্য অর্গানাইজেশন অর ইন্ডিভিজুয়াল পারসন, ওই যে XYZ লিখে রাখছি এখানে, রিসিভার অফ বেনিফিট ডেবিট, গিভার ক্রেডিট। প্রপার্টি অ্যাকাউন্ট কামস ইন ডেবিট, গোস আউট ক্রেডিট। যেমন ধরেন ল্যাপটপ, অর্গানাইজেশন ল্যাপটপ কিনলো, কি আসছে ল্যাপটপ আসছে, ল্যাপটপ ডেবিট, চলে যাচ্ছে কি ক্যাশ, চলে যাচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আবার নমিনাল অ্যাকাউন্ট কি, অল এক্সপেন্স ডেবিট, অল ইনকাম ক্রেডিট। স্যালারি দিচ্ছে, স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। আবার স্যালারি অর্গানাইজেশন পেতে, কমিশন পেতে পারে, তাহলে ক্যাশ ডেবিট, কমিশন ইনকাম ক্রেডিট বা কমিশন রিসিভ ক্রেডিট। এটাই হচ্ছে দা অ্যাকাউন্ট। এই আবার বাকিরা দেখেন কোনো কোশ্চেন থাকলে এখনো সিলেবাস দেখে মিলাই নেন। ভালো করছেন সিলেবাস দেখে বলে, শুধু প্রফেশনটা পড়াই নেই, প্রফেশনটা পড়তে গেলে ওটা ঠোঁটস্থ করা ছাড়া উপায় নেই, কারণ ওখানে একদম ঠোঁটস্থ, এটা এই জন্য ওটা আমার দরকার নেই। ম্যাম এখানে দুইটা বইয়ের নাম দেয়া আছে, আমাদেরকে বইগুলা পড়তে হবে নাকি আপনি যে স্লাইডগুলো দিয়েছেন এখান থেকে পড়লেই চলবে? বললে কায়সর বই আছে ওখানে, কায়সর আমেরিকান বই পড়ে কিচ্ছু বুঝবেন না আপনারা, না বাকিরাও বুঝেন না যে এত সংক্ষিপ্ত ভাবে কি এই কায়সর আমেরিকান বই পড়ে বোঝা যাবে। আমি আমার 79টা পৃষ্ঠার একটা সফট কপি আছে, আমি চেয়েছিলাম ওখান থেকে আপনাদের 8-10 পৃষ্ঠা বা 20-25 পৃষ্ঠার মধ্যে এনে দেওয়ার, কিন্তু যদি সময় না পাই 79 পৃষ্ঠা আর এই স্লাইডটা দিয়ে দিব, এখান থেকে আপনারা মিলাই যে যে টপিকস বলছি এর বাইরে কিছু জেনে না। ম্যাম স্লাইডে মানে স্লাইড থেকে পড়লেই বেটার হবে ম্যাম। আমি বইয়ে তো আমি ইউজ করি ম্যাম পড়ার থেকে, কোনটা রেখে কোনটা পড়বো। দিয়ে দিব শুনেন, ওই সফট কপি 79 পৃষ্ঠা আছে, ওখান থেকে ধরেন স্লাইডের তো ভাষা একটু যেমন ধরেন এই ইজি ইজি করে নেবেন। এখানে যেমন আছে ধরেন এই যে পার্টেন, কথার দিকে খেয়াল করেন, পার্টেন টু বিজনেস অ্যাজ এ হোল এন্ড ইজ হাইলি অ্যাগ্রিগেটেড। আপনার এই লাইনটা দরকার কি, লিমিটেড সো ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম এন্ড কস্ট ডাটা রিপোর্টিং স্ট্যান্ডার্ড ইজ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। আপনি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ পড়ে আসলেন এত দূর, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট এটা কি, এটার হচ্ছে কন্টেন্ট অফ রিপোর্ট। রিপোর্টে কি থাকে নরমালি, রিপোর্টে কি থাকবে, ওই যে আমার যে জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালের বাইরে তো যেতে পারবে না। তাহলে দে ফলোড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। আরো যদি কেউ বলতে চান ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এগুলো ফলো করতে হয়। ঠিক আছে, রিপোর্টের কন্টেন্টটা কি থাকবে, রিপোর্টের কন্টেন্টে রিপোর্টের মধ্যে কি থাকে, রিপোর্টের মধ্যে থাকবে যে হোল ফাইন্যান্সিয়াল ডাটাগুলো যে বলছে যে অ্যাগ্রিগেটেড ডাটা মানে কি, এই যে জার্নাল, ট্রায়াল ব্যালেন্স, ফাইন, সব ডাটাগুলো এখানে থাকবে। তাই এখানে এই জন্য মেইনলি এখানে প্রিন্সিপাল ফলো করতে হয়। প্রিন্সিপাল ফলো করতে গেলে তাদের গ্যাপ, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, তারপর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড ফলো করে।
আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কি? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলছে যে ধরেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর তো ওইরকম কোনো নির্দিষ্ট নিয়ম নাই। এক এক অর্গানাইজেশন, এক এক ম্যানেজমেন্ট, একই অর্গানাইজেশনের দেখবেন আপনার আজকের ম্যানেজার একরকম চাচ্ছে, আর এক ম্যানেজার আর এক রকম চায়, তাই না? এটা তো পার্সন টু পার্সন ভেরিয়েশন আছে। এটা নির্দিষ্ট কোনো নিয়ম না, এটা জাস্ট ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম ফলো করে রেলিভেন্ট ডাটা দিতে হবে অ্যাকর্ডিং টু দ্য ম্যানেজমেন্ট নিড। নিজের ভাষায় লেখেন যে রেলিভেন্ট ডাটা দিতে হবে কার চাহিদা অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য ম্যানেজারের চাহিদা অনুযায়ী। ঠিক আছে? আর এটা ফলো করতে হবে ডাবল এন্ট্রি সিস্টেম। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডাবল এন্ট্রি সিস্টেম ফলোইং দ্য relevant data বা according to double entry system relevant data should be provided to the manager। হয়ে গেল নিজের ভাষায়। আচ্ছা আবার বলেন, যার যার কোশ্চেন করলে সুবিধা, কিন্তু কোশ্চেন না করলে কিন্তু আসবে না অ্যানসার গুলো। আর কেউ কোশ্চেন করেন? ম্যাডাম এই রিভাইজ সিলেবাস কি এটা কি আজকে পাঠাইছেন? আমি পাঠাইনি রিভাইজ সিলেবাস, তো আপনাদের ওই যে ডিন সাহেব পাঠাইছেন। রিভাইজ সিলেবাস আজকে না, রিভাইজ সিলেবাস আরো 1-1.5 মাস আগে পাঠানো হয়েছে আপনাদেরকে। হয়তো রুটিনের সাথে আপনাদের জয়েন হন না এইজন্য পান নাই। এখন আমি আবার দিছি একটু সবাইকে রিভাইজ সিলেবাসটা সব সাবজেক্টগুলো কি রিভাইজ সিলেবাস দিছে? না না, আমি আমারটা জানি, অন্যদেরটা জানি না। আমি একটু বলি, আপনাদের ডিন সাহেব যখন আমাদের রুটিনি করলো তখন ওই যে কাজরি ম্যাডামকে দিয়েছে, কাজরি ম্যাডাম আমাকে দিয়েছিলেন, কিন্তু আনফরচুনেটলি আমার ওইটা মেসেজটা মানে ডিলিট হয়ে গেছে। পরে আমি সিআর কে বলেছি আমাকে রিভাইজ সিলেবাসটা সেন্ড করতে, তা আমাকে সেন্ড করছে, আমি আপনাদের কোর্সের ওখানেই রেখে দিয়েছি, এই জন্য আমি আর বের করি নাই। আপনাদেরই থেকে শুনে আমি আবার জাস্টিফাই করে নিলাম যে আমারটা ঠিক আছে। এগুলো কিন্তু এভরি স্টুডেন্ট আপনাদের নিজ দায়িত্বে এগুলো খেয়াল রাখতে হবে, যে খালি সিআর এর উপর 100% ডিপেন্ড করলে হবে না যে সিআর গ্রুপে কি দিল। ম্যাম এটা আসলে আমি সবাইকে বলতে চাই, এখানে এই সিলেবাসটা আপনাদের হ্যান্ডবুকেও আছে, হ্যান্ডবুকে সিলেবাসটা দেয়া আছে। জাস্ট ওই হ্যান্ডবুক থেকে ওই পিডিএফটা 2 পৃষ্ঠা জাস্ট কাট করে এনে তারপর ম্যাডামকে পাঠানো হয়েছে। এটাই সিলেবাস। আপনারা হ্যান্ডবুকে খুঁজতে পাবেন, আমি আলাদা করে সবাইকে পাঠিয়ে দিছি, এখন হোয়াটসঅ্যাপে পাবেন। এই 18 সালের যে হ্যান্ডবুক ওটার সাথে তো মিলতেছে না এই সিলেবাসটা, এইজন্য 18 সালে মিলবে না তো। 18 সাল না, কি করেন কেন? 18 সালটাই এইটা, মানে আমাদেরকে দিন থেকে বলা হয়েছে 18 সালে যে সিলেবাস ছিল ওইটা আমাদেরকে ফলো করতে বলছে, নতুন করে আমাদের কিছুই দেয় না। তাহলে রিভাইজ নাম দিছে কেন? আমি যে উজ্জ্বলদের পড়াইছিলাম হুবহু এইটাই নাকি? জি ম্যাম এটাই সম্ভবত, কারণ আমাদেরকে বলা হয়েছে হ্যান্ডবুকে যেটা আছে এটাই আছে, আর হয়তো একটু কাটছাঁট না হ্যান্ডবুকের সাথে মিলতেছে না এটা। জিহাদ ভাই হ্যান্ডবুকের সাথে এটা মিলতেছে না, দুইটাই ওপেন করা আছে। আমি আপনাদেরকে যেটা দিছি ওইটা লিংক থেকে আমাদেরকে দেয়া হয়েছে। শুনেন আমি বলি, প্রথম আপনাদের যেমন আমি বাংলাদেশ স্টাডিজ নিয়ে বলি, বাংলাদেশ স্টাডিজ কে যখন আমি প্রথম 3টা ব্যাচে পড়িয়েছি, প্রথম 3টা ব্যাচে এক ছিল না, প্রথম ব্যাচে চেঞ্জ হয়েছে, দ্বিতীয় ব্যাচে চেঞ্জ হয়েছে, থার্ড আর ফোর্থ ব্যাচে এক ছিল, এরকম ইয়ার বাই ইয়ার সিলেবাস চেঞ্জ করতেছে। নিজ দায়িত্বে এগুলো দরকার হয় ডিনের সাথে কথা বলে ঠিক করে নিন, কারণ এগুলো সবসময় সিআর এর উপর চাপায়েন না। ঠিক আছে? এগুলো প্রয়োজনে ডিনের সাথে কোঅর্ডিনেটরের সাথে নিজেরা যোগাযোগ করে ঠিক করবেন, কারণ এই সিলেবাস আপনাদের 2 দিন পর পরে কিন্তু চেঞ্জ করে। আমাকে বলছে রিভাইজড সিলেবাস। যে আপনাকে যেটা দিছি ওইটা সবাইকে পাঠিয়ে দিছি এখন। আচ্ছা তাহলে শেষ করি নাকি? জিহাদ ভাই অন্য সাবজেক্ট থাকলে একটু দিয়ে দেন তো, আমার কাছে নাই, আমার শুধু 18 সালেরটা আছে, যদি রিভাইজ থাকে একটু দিয়ে দেন ভাই আমাকে। শুধুমাত্র 2 সাবজেক্টের রিভাইজ দেয়া হয়েছে, সে বিজনেস আর তাহলে আমি শেষ করে দেই, আর কারো কোনো কোশ্চেন নেই? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ। তাহলে নেক্সট আমরা ম্যানেজমেন্টের চ্যাপ্টারে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম। আর আমি যদি ফ্রি থাকি তাহলে আমি ওই যে আসমাকে ফোন দিব, তারপরেও আসবে।